আজকে আমরা শিখব গাউসের উপপাদ্য আর গাউসের উপপাদ্যের কিছু প্রয়োগ। গাউসের উপপাদ্য: কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স ওই তলের অভ্যন্তরে অবস্থিত মোট তড়িতাধানের একের ইপসাইলন গুণ। এটাই হচ্ছে গাউসের উপপাদ্যের বিবৃতি। আমরা গতদিনে তড়িৎ ফ্লাক্স সম্পর্কে জেনেছি। সেই তড়িৎ ফ্লাক্স পড়ার পরে আমাদের এই গাউসের উপপাদ্যটা পড়তে হয় এবং এর সাহায্যে আমরা কোনো একটা তলের উপরে কিভাবে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করা যায় বা এই উপপাদ্যের সাহায্যে কিভাবে ইলেকট্রিক ফিল্ড নির্ণয় করা যায় সেগুলো আমরা দেখব। আগে এই সূত্রটাকে একটু ব্যাখ্যা করে নিই। আমরা আগের দিনে দেখেছি যে তড়িৎ ফ্লাক্স অর্থাৎ কিনা ই ডট ডিএস, এটা যদি কোনো বদ্ধ তলের মধ্য দিয়ে হয় তাহলে এইটা সমান হবে কিউ বাই ইপসাইলন। যেখানে হচ্ছে কিউ হলো ওই তল দ্বারা বেষ্টিত মোট আধান আর ইপসাইলন হলো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এটাই হচ্ছে গাউসের উপপাদ্যের গাণিতিক রূপ। অর্থাৎ টোটাল তড়িৎ ফ্লাক্স সমান কত হলো কোন একটা বদ্ধ তলে? টোটাল চার্জ কিউ ডিভাইডেড বাই ইপসাইলন। এবার এটাকে আমরা একটু প্রমাণ করার চেষ্টা করি। ধরা যাক এখানে একটা চার্জ আছে প্লাস কিউ, এর চারিদিকে আমি একটা তল কল্পনা করলাম, বদ্ধ তল কল্পনা করলাম। এবার এইখানে একটা বিন্দু ধরে নিচ্ছি তলটার উপর, পি বিন্দু। এই পি বিন্দুকে কেন্দ্র করে একটা সারফেস ধরে নিচ্ছি সংক্ষিপ্ত ছোট, যেটাকে আমরা বলছি ডিএস। এবার কিউ বিন্দু, এটাকে ও নাম দিলাম, ও আর পি যোগ করলাম, ও থেকে পি এর দূরত্ব ধরে নিচ্ছি আর। ইলেকট্রিক ফিল্ডের দিক কোন দিকটা হবে তাহলে? এই দিক বরাবর। এখন এই যে ডিএস, এটার অভিমুখ ধরে নিচ্ছি এই দিকটা। তাহলে ডিএস ক্ষেত্র ভেক্টর আর তড়িৎ প্রাবল্য ই এর মধ্যে অন্তর্বর্তী কোণ কত? থিটা। এবার প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে? ই সমান কিউ ডিভাইডেড বাই 4 পাই ইপসাইলন আর স্কোয়ার। ও থেকে পি এর দূরত্ব যেহেতু আর এখানে পিতে আমি ধরে নিচ্ছি এটা পজিটিভ চার্জ আছে 1, তাহলে কুলম্বের সূত্র থেকে আমরা পাই এইটা ই সমান হচ্ছে কিউ বাই 4 পাই ইপসাইলন বাই আর স্কোয়ার। এবার ডিএস এর ওপর যে অভিলম্ব আঁকা হয়েছে পিএন এবং প্রাবল্য ই, এদের মধ্যে অন্তর্বর্তী কোণ হচ্ছে কত? থিটা। এবার অতএব ডিএস ক্ষেত্রের মধ্য দিয়ে অতিক্রান্ত তড়িৎ ফ্লাক্স কত হবে?
ডট ডিএস ডিএস কস অফ থিটা, এর মান কত 4 পাই ইপসাইলন আর স্কোয়ার ডিএস কস থিটা, কিউ বাই 4 পাই ইপসাইলনটাকে কমন দিলাম, তাহলে এখানে হচ্ছে ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। ডিএস কস থিটা বাই আর স্কোয়ার সমান কত, এটা আগের দিন আমরা পড়েছি, ইন্টু ডি ওমেগা, অর্থাৎ এই ডিএস এই অংশটা এইখানে যে কোণ উৎপন্ন করেছে সেই ডি ওমেগা সমান আগের দিন আমরা ঘনকোণ পড়েছি, ডি ওমেগা রাশিটা কেমন হয় ডিএস কস থিটা বাই আর স্কয়ার, তাহলে এখানটা হচ্ছে ডি ওমেগা। এবার সমগ্র তল যদি ধরি, সমগ্র বদ্ধ তল, সমগ্র বদ্ধ তলের মধ্যে দিয়ে তড়িৎ ফ্লাক্স কত হবে, ডিএস, তাহলে কিউ বাই 4 পাই ইপসাইলন ইন্টু ডি ওমেগা, কিউ বাই 4 পাই ইপসাইলন যেটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসি, তাহলে সমগ্র বদ্ধ তলের মধ্যে দিয়ে ইন্টিগ্রেশন কার ঘনকোণের। এবার গত দিনে আমরা দেখেছি যে কোনো বদ্ধ তলের ক্ষেত্রে উৎপন্ন যে মোট ঘনকোণ তার মান কত হয়, 4 পাই, তাহলে এটা সমান কত দাঁড়ালো কিউ বাই ইপসাইলন, তাহলে ই ডট ডিএস সমান কত দাঁড়ালো কিউ বাই ইপসাইলন। এটাই হচ্ছে এই সূত্রটার প্রমাণ। এবার আমরা দেখব বদ্ধ তলের বাইরে আধানের জন্য তড়িৎ ফ্লাক্স, অর্থাৎ একটা আমরা বদ্ধ তল যদি কল্পনা করি এবং একটা চার্জ আছে প্লাস কিউ, সেটা বদ্ধ তলের ভেতরে নয় বাইরে অবস্থিত, তাহলে এই ক্ষেত্রে তড়িৎ ফ্লাক্সের মান কত হবে সেটা আমরা দেখব। এটা করার জন্য আমরা প্রথমেই একটা ঘনকোণ তৈরি করছি যার মান হচ্ছে এখানে ডি ওমেগা। এই ঘনকোণটা এই বদ্ধ তলকে দুবার ছেদ করেছে, এইটাকে আমরা বলছি DS1, এটাকে আমরা বলছি DS2। এই তলের একটা বিন্দু ধরে নিচ্ছি P, এই বিন্দুটা ও বিন্দু, এই তলে একটা বিন্দু ধরে নিচ্ছি Q, এগুলো যোগ করলাম, এই অঙ্কনগুলো আগে করে নিতে হবে। ডিএস তলের ওপর অভিলম্বগুলো আমরা এঁকে নিলাম, DS1 DS2, এই দিকটা হচ্ছে E2, এদিকে হচ্ছে E1, অর্থাৎ পি বিন্দু থেকে নির্গত বা পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য E1 আর কিউ বিন্দুতে তড়িৎ প্রাবল্য E2, কার জন্য, এই বিন্দু আধানটার জন্য। এবার এই কোণটা হচ্ছে θ1, এই কোণটা হচ্ছে θ2, এদের DS1 এর অভিলম্ব দিকে E1 এর উপাংশ কি হবে, সেটা
E1 cos theta 1, এদিক বরাবর E1 cos theta 1। একইভাবে ds2 এর অভিলম্ব দিকে E2 এর উপাংশ কত হবে? E2 cos theta 2। এবার যদি আমরা ছবিটা দেখি তাহলে দেখব ds1 এর তড়িৎ ফ্লাক্স, ds1 তলের তড়িৎ ফ্লাক্স হচ্ছে অন্তর্মুখী, অর্থাৎ কিনা নেগেটিভ তড়িৎ ফ্লাক্স, নেগেটিভ তড়িৎ ফ্লাক্স। তাহলে লিখব কিভাবে? মাইনাস E1 cos theta 1 ds1। নেগেটিভ তড়িৎ ফ্লাক্স কাকে বলে? যে কোনো তলের মধ্য দিয়ে যদি ফ্লাক্সগুলো ঢোকে, বলরেখাগুলো ঢোকে, তাহলে সেটাকে আমরা কি বলি? নেগেটিভ তড়িৎ ফ্লাক্স। আর যদি কোনো তল থেকে বাইরের দিকে বেরিয়ে যায় তাহলে সেটাকে আমরা বলি ধনাত্মক তড়িৎ ফ্লাক্স। গতদিনে এটা আমরা আলোচনা করেছি। তাহলে ds1 এর তড়িৎ ফ্লাক্স হচ্ছে অন্তর্মুখী, আর অপরদিকে ds2 এর তড়িৎ ফ্লাক্স হচ্ছে বহির্মুখী, অর্থাৎ পজিটিভ। এটা লিখবো কিভাবে আমরা? প্লাস E2 cos theta 2 ds2। তাহলে মোট তড়িৎ ফ্লাক্স এই আধানটার জন্য ds1 আর ds2 এই যে তলটার মধ্যে মোট তড়িৎ ফ্লাক্স কত হলো? মাইনাস E1 cos theta 1 ds1 প্লাস E2 cos theta 2 ds2। এইখানে এই দুটো মানটা অবশ্য ধরা হয়নি, আমরা এখানে ধরে নেবো যে OP সমান হচ্ছে R1 আর OQ সমান হচ্ছে R2। এই মান দুটো আমাদের একটু ধরে নিতে হবে। তাহলে এইখানে যদি এবার মানগুলো বসে তাহলে কি পাবো? Q বাই 4 পাই ইপসাইলন R1 এর স্কোয়ার ইন্টু ds1 cos theta 1, আর এইটার জন্য কি পাবো? Q 4 পাই ইপসাইলন R2 স্কোয়ার ds2 cos theta 2। Q বাই 4 পাই ইপসাইলন এটার ক্ষেত্রে নিলাম, তাহলে এটা পড়ে থাকলো কি ds1 cos theta 1 বাই R1 স্কোয়ার প্লাস Q বাই 4 পাই ইপসাইলন ইন্টু ds2 cos theta 2 ডিভাইডেড বাই R2 স্কোয়ার। এবার এইগুলো কি? এই যে টার্মগুলো, এগুলো প্রত্যেকেই হচ্ছে ঘনকোণ, এবং সেই ঘনকোণটা কত? d ওমেগা। অর্থাৎ Q বাই 4 পাই ইপসাইলন ইন্টু d ওমেগা প্লাস Q বাই 4 পাই ইপসাইলন ইন্টু d ওমেগা। এর দুটো টার্ম একই, এবং দুটো টার্ম যদি কেটে দিই তাহলে কি হবে? 0। অর্থাৎ এইভাবে যদি এইটা শুধু একটা ঘনকোণ নিয়ে হলো, এইভাবে যদি সমগ্র তলটা নিয়ে আমরা বিবেচনা করি সেক্ষেত্রেও কি হবে? প্রতিটার জন্যই, প্রতিটা টার্মের জন্যই 0। এক্ষেত্রে 0 হলো, তাহলে কি হলো? বদ্ধ তলের বাইরে এক বা একাধিক আধান থাকলে এদের জন্য বদ্ধ তলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স 0। অবশ্য বাইরে যে আধানটা আছে সেটা পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন, প্রত্যেকের জন্যই কিন্তু এর মান 0 হবে। অর্থাৎ বদ্ধ তলের বাইরে কোনো আধান থাকলে মোট তড়িৎ ফ্লাক্স, বদ্ধ তলের মধ্য দিয়ে অতিক্রান্ত মোট তড়িৎ ফ্লাক্স সমান 0। অর্থাৎ এই ক্ষেত্রে E ডট ds বদ্ধ তলের এই ক্ষেত্রে হচ্ছে 0। কখন? যখন আধানটা বদ্ধ তলের বাইরে অবস্থিত। এবার আমরা গাউসের উপপাদ্যের প্রয়োগ দেখব। সবচেয়ে প্রথমে একটি বিন্দু আধানের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য কি হবে তা আমরা গাউসের উপপাদ্য থেকে বের করার চেষ্টা করব। একটা বিন্দু আধান,
আমরা বিন্দু আধানের ক্ষেত্রে দেখেছি যে এটা যদি পজিটিভ, আমি যদি ধরে নিই এটা পজিটিভ তড়িৎগ্রস্ত একটা আধান, তাহলে এই আধানটা থেকে কি হবে, তড়িৎ ফ্লাক্স চারিদিকে বেরোবে। এরকম ভাবে চারিদিকে ফ্লাক্স নির্গত হবে। এবার এরকম একটা বিন্দু আধান নিয়ে আমি ধরে নিচ্ছি সেটা প্লাস কিউ, এর চারিদিকে আমরা একটা গোলক কল্পনা করব, যার ব্যাসার্ধ আমরা ধরে নিচ্ছি আর। এবার আমরা এখানে একটা এই যে স্ফিয়ার বা গোলক, এর উপরিতলের একটা সারফেসের একটা ক্ষুদ্র অংশ নিচ্ছি। এইখানে একটা বিন্দু অবস্থিত, সেই বিন্দুতে অর্থাৎ এই প্লাস কিউ চার্জের জন্য এই বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে সেটা আমাকে বা আমাদেরকে নির্ণয় করতে হবে। এবার তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে এইভাবে, তাহলে ই এর দিক হচ্ছে এইটা। আবার এই যে তলটা, এই যে ডিএস, একটা যদি স্ফিয়ার হয় তাহলে স্ফিয়ারের গা থেকে যদি বহির্মুখী কোনো লম্ব আঁকা হয় তাহলে তার অভিমুখটা কিরকম হবে, এই দিকে, এই দিক বরাবরই। সুতরাং আমরা কি বলতে পারি যে ই এবং ডিএস এরা পরস্পর সমান্তরাল। তাহলে ই ডট ডিএস, যেটা আমরা বলি ই ডিএস কস থিটা, সমান্তরালের ক্ষেত্রে কি হবে, থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে ই ডট ই ডিএস, কারণ থিটা হচ্ছে 0, তাহলে কস থিটা 1। তাহলে আমরা কি পাচ্ছি, ই ডিএস। এবার গাউসের উপপাদ্য কি বলছে, মোট তড়িৎ ফ্লাক্স কি হবে, এই টোটাল অংশটা দিয়ে যদি ধরি, তাহলে মোট কত হবে, সমগ্র বদ্ধতলের ক্ষেত্রে কত হবে, ইডিএস, যেটা সমান কিনা Q/4 ইপসাইলন। এটাই গাউসের উপপাদ্য। এবার আমরা কি দেখছি, ই ডট ডিএস সমান ইডিএস। এবার যেহেতু প্রত্যেকটা তল দিয়েই যে তড়িৎ ফ্লাক্স নির্গত হচ্ছে, অর্থাৎ এই তলটাকে, গোলীয় তলটাকে আমরা যদি গাউসীয় তল বলি এবং চিন্তা করি, তাহলে দেখব যে এই বিন্দু আধানটির জন্য যদি ধনাত্মক হয়, তড়িৎ প্রাবল্য ব্যাসার্ধ বরাবর বা বিভিন্ন ব্যাসার্ধ বরাবর, মানে যেটাকে আমরা বলেছিলাম আগের দিন অরীয়ভাবে, রেডিয়েলি বহির্মুখী। আধানটা যদি ঋণাত্মক হতো তাহলে তড়িৎ প্রাবল্য ই অরীয়ভাবে অন্তর্মুখী হতো। তাই প্রতিটি বিন্দুতেই এই যে গাউসীয় তল, এই গাউসীয় তলের সঙ্গে প্রতিটি বিন্দুতেই তড়িৎ প্রাবল্য কি হবে, অভিলম্ব হবে। এবং এটার সাম্য প্রতিটি দিকেই সমান অভিলম্ব হবে। এরকম ভাবে এই তলটার উপরে কল্পনা করতে পারি। তাহলে ইডিএস সমগ্র সারফেসের ক্ষেত্রে আমরা কি করতে পারি, ই যেহেতু প্রতিটি তলেই সমান, সেহেতু ইটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে চলে এলাম। তাহলে আমরা কি পেলাম, সমগ্র তলে ডি এর সমান কত হবে, এই সমগ্র তলটা কত, সমগ্র পৃষ্ঠটা কত, 4πr², কারণ এটা একটা স্ফিয়ার, একটা গোলক, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr²। এইটা সমানই কত হচ্ছে, Q/ইপসাইলন। অর্থাৎ এইখান থেকে আমরা কি বলতে পারি, E is equals to Q/4π r²।
সুতরাং তড়িৎ প্রাবল্যের মান আমরা পেয়ে গেলাম। অর্থাৎ কোনো একটা আধানের জন্য অন্য যে কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান হবে এইটা, গাউসীয় উপপাদ্য অনুসারে। আমরা কুলম্বের সূত্র ধরে করেছিলাম যখন, তখন এইরকম একটা মান পেয়েছিলাম। একইভাবে গাউসের উপপাদ্য ধরেও কিন্তু আমরা কি পেলাম, তড়িৎ প্রাবল্যের মান, যেখানে প্লাস কিউ চার্জের জন্য একটা পজিটিভ আধানের যদি এখানে থাকে তাহলে তার তড়িৎ প্রাবল্যের মান হচ্ছে এইটা। এখানে আর একটু বলে রাখি যে এইটার ক্ষেত্রে যেমন দেখছি প্লাস কিউ চার্জ যদি থাকে, একটা পজিটিভ চার্জ যদি থাকে, সেখান থেকে রেডিয়ালি আউটওয়ার্ড, অরীয়ভাবে বহির্মুখী, এইভাবে ফ্লাক্স নির্গত হয়। এবার আমি যদি এর ওপরে বা এই আধানটার চারদিকে একটা তল কল্পনা করি, এই তলটাকে আমি বলবো গাউসীয় তল, যেটা একটা হচ্ছে বদ্ধ তল। এবং প্রতিসাম্যর বিচারে আমি যদি দেখি, তাহলে এখন এইটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করব। কিরকম ভাবে? যেহেতু স্ফেরিক্যাল সারফেস, তড়িৎ প্রাবল্য প্রত্যেকটা থেকে কি বলবো, প্রতিটি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান হবে এবং পৃষ্ঠতলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে হবে এর অভিমুখ। আমরা ধরেছিলাম কি এর পজিটিভ চার্জ ছিল। এবার কি হচ্ছে, এটা তল কল্পনা করেছি। এবার আমরা জানি যে কোনো একটা বডির ক্ষেত্রে সবসময় তার চার্জ কোথায় থাকে, তার পৃষ্ঠে অবস্থান করে, তাহলে এই যে চার্জটা ছিল সেটা পৃষ্ঠে প্রতিসাম্যের জন্য সমভাবে বণ্টিত হয়ে গেছে এবং সেই ক্ষেত্রেও এইভাবে তড়িৎ প্রাবল্যগুলো নির্গত হয়েছে বা তড়িৎ প্রাবল্যের অভিমুখ এইভাবে নির্দেশিত হয়েছে। এখন কিন্তু এইখানে কোনো চার্জ নেই, কারণ চার্জটা এইখানে ডিস্ট্রিবিউট হয়ে গেছে তলটার উপরে। এবার যদি ফাঁপা তল হয়, তো ফাঁপা তলের মধ্যে এখানে ভেতরে তো কোনো কিছু থাকবে না, কোনো চার্জ থাকবে না। কারণ কি, পরিবাহীর আধান সবসময় তার মুক্ত পৃষ্ঠে অবস্থান করে। সুতরাং এই গাউসীয় তলটাকে যদি এখন একটা পরিবাহী হিসেবে ভাবি, তাহলে গাউসীয় তলটার উপরের সারফেসে সমস্ত চার্জ চলে গেছে, এইরকম ভাবে ভাবতে হবে। উল্টো দিকে এটা যদি নেগেটিভ চার্জ হয়, তাহলে নেগেটিভ চার্জের ক্ষেত্রে আমরা কিরকম ধরি, এর অভিমুখটা হচ্ছে এই দিক বরাবর। একইভাবে এইটার ক্ষেত্রে যদি এরকম একটা স্ফিয়ার কল্পনা করি, গাউসীয় তল কল্পনা করি, তাহলে এই যে নেগেটিভ চার্জটা, এই নেগেটিভ চার্জটা কিন্তু ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে কোথায়, সারফেস অফ দ্য স্ফিয়ার। তাহলে সেক্ষেত্রে যে বলরেখাগুলো হবে বা তার অভিমুখ হবে এইভাবে, তড়িৎ প্রাবল্যগুলো এইভাবে নির্দেশিত হবে। আমরা মনে করতে পারি এরা যেন কোথাও গিয়ে মিলিত হয়েছে, কিন্তু বাস্তবে কেন্দ্রে কি, এখানে কিছুই নেই, ফাঁপা থাকবে, এই যে ফাঁপা সব। এটার ক্ষেত্রেও তাই, মনে হচ্ছে যেন ভেতর থেকে বেরোচ্ছে, রেডিয়ালি একদম কেন্দ্র থেকে বেরোচ্ছে, কিন্তু বাস্তবে কি হচ্ছে, এরকম যদি অবস্থান তৈরি করা হয়, গাউসীয় তল কল্পনা করা হয়, তাহলে তার সারফেস থেকে বেরোচ্ছে। সুতরাং আমরা এইরকম কোনো কোনো ক্ষেত্রে দেখতে পারি যে যখন বদ্ধ তলটা কল্পনা করব, তখন যদি তলের ওপরেও থাকে কোনো চার্জ, সেটাকে আমরা ধরে নিতে পারি চার্জটা এখানে আছে এবং সেই মতো আমরা সেই সমস্ত সমস্যার সমাধান করতে পারি। এবার আমরা সুষমভাবে আহিত পাতলা গোলীয় খোলকের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করব গাউসের উপপাদ্য ধরে। সবচেয়ে প্রথমে খোলকের বাইরে, অর্থাৎ এই হচ্ছে গোলীয় খোলক, গোলাকার, যার ভেতরের অংশটা ফাঁপা, পাতলা গোলীয় খোলক। এর ব্যাসার্ধ আমি ধরে নিচ্ছি আর,
এটা ও বিন্দু। এবার গোলীয় খোলকটাকে যদি পজিটিভ কিউ তড়িতাদান দিয়ে সুষমভাবে আহিত করা হয়, তাহলে সেই আধান এই তলটার উপর সুষমভাবে বণ্টিত হয়ে যাবে, এবং সেক্ষেত্রে খোলকের বাইরে কোনো একটা বিন্দুতে, ধরা যাক এই সেই বিন্দু, এর নাম দিচ্ছি পি, এই পি বিন্দুতে এই খোলকটার জন্য কত তড়িৎ প্রাবল্য উৎপন্ন হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা ধরে নিচ্ছি খোলকের কেন্দ্র ও থেকে এই পি বিন্দুর দূরত্ব হলো এক্স। এবার ওকে কেন্দ্র করে এই এক্স ব্যাসার্ধের একটা গোলকীয় তল, গোলকাকার তল আমরা কল্পনা করব। এই তলটা হচ্ছে একটা গাউসীয় তল, এবং প্রতিসাম্যের জন্য আমরা বলতে পারি এই গাউসীয় তলের প্রতিটি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান এবং দিক পৃষ্ঠতলের সঙ্গে লম্বভাবে বাইরের দিকে। এবার মনে করা যাক পি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান ই। সুতরাং গাউসীয় তলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স কত হবে? গাউসীয় তলের মধ্য দিয়ে মোট তড়িৎ ফ্লাক্স এটা ডিএস, একই হবে ডিএস। এক্ষেত্রে কত হবে? ই ইন্টু 4 পাই, এই যে গাউসীয় তলটা, এই তলটা এক্স স্কোয়ার। কেন 4 পাই এক্স স্কোয়ার হলো? কারণ এটা একটা এক্স ব্যাসার্ধ বিশিষ্ট একটা গোলক, এবং তার সমগ্র তলের ক্ষেত্রে 4 পাই এক্স স্কোয়ার। গাউসের উপপাদ্য থেকে আমরা কি বলতে পারি? গাউসের উপপাদ্য অনুসারে এই ই 4 পাই এক্স স্কোয়ার সমানই তাহলে হয়ে যাচ্ছে কিউ বাই ইপসাইলন। কিউ হচ্ছে সেই চার্জটা যেটা এই তলের আছে। আমরা কল্পনা করে নেবো এই চার্জটা এখন কোথায় আছে? কেন্দ্রে। কারণটা কি? কারণ এটা প্রতিসাম্য গোলক, এর আগেই আমি বললাম এর কারণটা। তাহলে এইভাবে আমরা লিখতে পারবো। তাহলে ই সমান কি হবে? 1/4 পাই ইপসাইলন কিউ বাই এক্স স্কোয়ার, কিউ বাই এক্স স্কোয়ার। তাহলে খোলকের বাইরে নির্দিষ্ট একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য ই এর মান হবে 1/4 পাই ইপসাইলন ইন্টু কিউ বাই এক্স স্কোয়ার। এবং এই ক্ষেত্রে দেখে মনে হতে পারে খোলকের বাইরের কোনো বিন্দুতে ক্ষেত্র প্রাবল্যের ক্ষেত্রে যে তড়িতাহিত খোলকটি এমন যেন ব্যবহার করছে যেন তার সমস্ত আধান তার কেন্দ্রে অবস্থান করছে। এই খোলকের ওপরে আধানটা অবস্থান করছে বাস্তবে, কিন্তু আমাদের মনে হচ্ছে কি এই ইকুয়েশনটা দেখে যে খোলকটার পরিবর্তে যদি আমি শুধু এখানে একটা শুধু কিউ এই চার্জ এই বিন্দুটায় রাখতাম, এই খোলকটা যদি নাও থাকতো তাহলেও এই মানটা আসতো। এইটাই এই কারণেই বলছে যে যেন মনে হচ্ছে যে আধানটা এই খোলকের কেন্দ্রে অবস্থান করছে। এবার খোলকের ভেতরে যদি কোনো একটা গাউসীয় তল কল্পনা করা হয় এবং সেই তলের ওপরে যদি আমরা, বা এরমভাবে বলতে পারি যে খোলকের ভেতরে কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য কত হবে গাউসীয় উপপাদ্য অনুসারে, তাহলে সেক্ষেত্রে আমরা একটা খোলক প্রথমে ধরে নিলাম আর ব্যাসার্ধের, এর ভেতরে একটা পি বিন্দু, এটা হচ্ছে ও। এই পি বিন্দুটা একটা দিয়ে একটা গাউসীয় তল কল্পনা করলাম। ও থেকে পি এর দূরত্ব যদি এক্স হয়
এক্স ব্যাসার্ধ ধরে পি বিন্দুগামী একটা গোলীয় খোলক আমরা কল্পনা করলাম ওই খোলকটার ভেতরে। এবার এই ক্ষেত্রে ই ইন্টু 4 পাই এক্স স্কোয়ার সমান কত হবে? 0। কারণ কি? যে আমরা জানি সমস্ত আধানটা কোথায় আছে? খোলকের বাইরের পৃষ্ঠে। তাই বাস্তবে তো এই ভেতরে কোনো আধান নেই, তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ডও থাকবে না, E0 হবে। সুতরাং আহিত গোলকের অভ্যন্তরে বা ভেতরে কোনো তড়িৎ প্রাবল্য নেই। এটাও কিন্তু গাউসের উপপাদ্য ধরে আমরা প্রমাণ করলাম। অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য। অসীম দৈর্ঘ্যের তার, ঋজু মানে হচ্ছে স্ট্রেট, সোজাসুজি। একটা পরিবাহী তারের ক্ষেত্রে তার পাশাপাশি অবস্থিত কোনো একটা বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে একটা তার ধরে নিলাম, ইনফাইনাইট। এদিকে চলে যাবে। এই তারটির দৈর্ঘ্য কত? ধরে নিচ্ছি এই তারটির দৈর্ঘ্য এল। এইখানে একটা বিন্দু ধরে নিচ্ছি পি। তাহলে এই তারটির জন্য এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য আমাকে নির্ণয় করতে হবে। এই তারটি থেকে পি বিন্দুর দূরত্ব আমরা এক্স ধরে নিলাম, এবং এই এক্স কে এইভাবে তারটির জন্য এই পি বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে গেলে বা গাউসীয় উপপাদ্য অনুসারে আমাদের একটা গাউসীয় তল কল্পনা করতে হবে, এবং এক্ষেত্রে আমরা একটা চোঙ কল্পনা করব যেটা এই তারটাকে অক্ষ করে অবস্থিত। কিরকম হবে দেখতে? অর্থাৎ পি বিন্দুটা এই চোঙটার বক্রতলের মধ্যে অবস্থিত। এবার এই চোঙটাকে ভাবতে পারি এইভাবে যে তারটিকে অক্ষ করে এক্স ব্যাসার্ধের এবং এল দৈর্ঘ্যের এটি একটি চোঙ, এবং চোঙের তল হচ্ছে গাউসীয় তল। এই চোঙের তলটা হচ্ছে গাউসীয় তল, এবং এক্ষেত্রে এই তলটা বরাবর কি হবে? তড়িৎ ফ্লাক্স নির্গত হবে, অর্থাৎ তারটি থেকে চারিদিকেই তো নির্গত হবে। তারের যে কোনো একটা বিন্দু যদি চারিদিকে এরকম ভাবে নির্গত হবে। প্রতিসাম্য থেকে আমরা বলতে পারি যে বক্রতলটির প্রতিটি বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান সমান এবং দিক তলের সঙ্গে লম্বভাবে চোঙের বাইরের দিকে। এইভাবে ই হচ্ছে সেই তড়িৎ প্রাবল্য। এবার আমরা যদি এই চোঙটিকে লক্ষ্য করি, দেখব চোঙের এই বক্রতলটি ছাড়াও এই রকম দুটি তল অবস্থিত। এক্ষেত্রে এই দুটো তলের কথা যদি আমরা ভাবি, তাহলে এই তলটা থেকে, এই ওপরের এই তলটা থেকে ফ্লাক্স নির্গত হবে কিভাবে? এইভাবে। সুতরাং এই চোঙের এই দুটি তলের এই সমান্তরাল যদি তল দুটি ভাবি, তাহলে সমান্তরাল তল দুটির অভিমুখ হচ্ছে এই এর অভিমুখ, অর্থাৎ তড়িৎ প্রাবল্যের অভিমুখের সঙ্গে লম্ব দিকে। সুতরাং এই বৃত্তাকার তল দুটির লম্ব অভিমুখে তড়িৎ প্রাবল্যের উপাংশ কত? 0। এর অভিমুখ তো এই দিকে, তাহলে এর লম্ব দিকে, এর লম্ব দিকে
এই অভিমুখটার লম্ব দিকে তড়িৎ প্রাবল্য কত? 0। এইদিকে তড়িৎ প্রাবল্য কত? 0। সুতরাং তড়িৎ প্রাবল্য শুধুমাত্র অবস্থান করছে কোথায়? এই গোলীয় তলটার উপরে। এই গোলীয় যে তলটা, এই তলটার উপরে অবস্থান করছে এইভাবে। এইখানে কিন্তু E নট ইকুয়াল টু 0, এটাও E নট ইকুয়াল টু 0। এখন তারের ক্ষেত্রে আমরা যদি ধরে নিই তারটির রৈখিক আধান ঘনত্ব ল্যামডা, তাহলে মোট আধান কত তারটার মোট আধান? তারের মোট আধান কত হবে? L ইন্টু ল্যামডা। গাউসের উপপাদ্য অনুসারে এই মোট আধানটির জন্য তড়িৎ ফ্লাক্স, তো এটা যদি মোট আধান হয় তাহলে গাউসের উপপাদ্য অনুসারে তড়িৎ ফ্লাক্স কত? আধান বাই ইপসাইলন। এবার এই তলটার কথা যদি দেখি তাহলে E ডট ds সমগ্র তলে এই চোঙটার ইপসাইলন। এটা প্রত্যেকটার মানই ধ্রুবক হবে, কারণ প্রতি সাম্যের জন্য E এর মান সমান তলের প্রতিটি বিন্দুতে। এইটাকে আমরা বের করে নিলাম। ডিএসটা কত? ডিএসটা হচ্ছে চোঙের বক্রতলের ক্ষেত্রফল, চোঙের সমগ্র বক্রতলটার ক্ষেত্রফল। সেটা কত? E ইন্টু 2 πx L L ল্যামডা বাই ইপসিলন। এটাই হচ্ছে চোঙের বক্রতলটার ক্ষেত্রফল, কারণ এর ব্যাসার্ধ হচ্ছে x, দৈর্ঘ্য হচ্ছে L। সুতরাং আমাদের কি দাঁড়াচ্ছে? E is equals to 1/4 pi epsilon into 2 lambda divided by x। এইটা আমাদের ক্যালকুলেশন করলে দাঁড়াচ্ছে। এটাই হচ্ছে নির্ণয় তড়িৎ প্রাবল্য, অর্থাৎ অসীম দৈর্ঘ্যের ঋজু আহিত পরিবাহী তারের জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান।